হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানিয়ে দিবেন। আজকের গল্প পথের টানে পর্ব ৭ এবং শেষ। লেখিকা জেরিন আক্তার নিপা। আজ দুপুরে আবরার ফিরে এসেছে। বাসায় সে সোজা নাইবের রুমে চলে এলো। দরজার সামনে দাঁড়িয়ে দুই হাত উঁচিয়ে বলল, ভাই, ও ভাই রে, প্রমোশন পাইয়া গেছি ভাই। লগে একটা মাইয়াও পাইছি। রুমের ভিতর ঢুকে এলো আবরার। বিছানার উপর উঠে বলল, প্রমোশন পাইয়া গেছি দোস্ত। লগে একটা সুন্দর পিয়ে পাইছি। প্রমোশন পাইয়া গেছি। আপনার প্রমোশন পাওয়ার জন্য এই কয়দিন অনেক খাটাখাটনি করেছে। নাইপও লাফাতে লাগলো। পার্টি হবে ভাই, পার্টি সেলিব্রেট করবো দোস্ত। আমার প্রমোশন পাইছে। আপনার পরনে লুঙ্গি নেই, তবুও সে লুঙ্গি ডান্স করছে। নাইপ করছে নাগিন ডান্স। গলার টাই মুখে নিয়ে দাঁতে কামড়ে ধরে আপনারে নাচছে। ওই লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, ইয়াও ইয়াও। ওই লুঙ্গি আমার আকাশে। নাইপ দুই হাত কপালের কাছে ধরে নাগিন ডান্স দিচ্ছে। ওই নাগিন 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 গিন 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 গিন। আপনার লুঙ্গি ডান্স রেখে এবার বেডে শুয়ে নাগিন ডান্স দিচ্ছে। নাইফ সাপুড়ের অভিনয় করছে। আবরার শরীর পেঁচিয়ে নানান কায়দায় ছটফট করে নাচছে, যেন সে মৃগীরোগে রোগী। নাইপ এখনও নাগিন গান গাচ্ছে। শুয়ে শুয়ে নাচতে নাচতে আবরার বলল, মায়াটা যা সুন্দর, আমি এইবার 101% শিওর এই মায়ারই আমি বিয়ে করব। নদী রান্না করেছিল। ওখান থেকে ওদের শব্দ শুনে চামচ হাতে দৌড়ে এলো। দরজার সামনে এসে থমকে দাঁড়িয়ে গেল। নাইফ নদীকে দেখে থেমে গেছে। নাইফ সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। আবরার বলল, কি হয়েছে শালা? এবার সেও দরজায় দাঁড়ানো নদীকে দেখল। আস্তে করে বলল, কে এটা? নদী। আবরার উঠে বসল। মাথার চুল আর গায়ের শার্ট ঠিক করতে করতে নদীর দিকে তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? নদী কিছু না বলে যেভাবে এসেছিল সেভাবে চলে গেল। নদীর যাওয়ার পর আপনার মুগ্ধ নয়নে তাকিয়ে থেকে বলল, বাহ, ভাবি তো দেখতে মাশাআল্লাহ, বুড়োর পছন্দ আছে, তোর সাথে ভালো মানাবে। আরিশা টারিশা রে ভুইলা যা, ভাবিরে নিয়া বাচ্চা কাচ্চা পয়দা কইরা ফেল দোস্ত। হাসছে দুই বন্ধু। সত্যি নাই, ভাবতে পারেনি সে নদীকে ভালোবেসে ফেলবে। আবরার প্রথম থেকে বলতো, মেয়েটা তোর জন্যই রে বন্ধু। তুই সঠিক মানুষ রেখে ভুল মানুষের পিছনে পড়ে আছিস। তুই ঠিকই বলতি, আমি সঠিক মানুষটাকে রেখে এতদিন ভুল মানুষের পিছনে সময় নষ্ট করেছিলাম। আমি সব সময়ই ঠিক কইছি দোস্ত, তুমি আমার কথা বোঝো নাই। আমি আসলে একটা গাধা। বুড়ো ঠিকই বলতো আমি গাধাই। আমিও কই, তুই একটা গাধার বাচ্চা গাধা। নদীর ব্যাপারে আমি কিছু জানি না বলতে গেলে। না বুঝে মেয়েটাকে কত কষ্ট দিয়েছি। তুই তো এটাও জানতি না তোর বউ ঢাকা ভার্সিটিতে পড়ে। গ্রামের মেয়ে ভেবে অবহেলা করেছিস। আরিশের সাথে সব সময় ওর তুলনা দিয়েছিস। এখন বুঝতে পারছিস তো ওই আরিশা থেকে নদী কোন দিক দিয়ে কম না। কিন্তু দাদা তো আমাকে কিছু জানায়নি। আমি কিভাবে জানবো নদী কই পড়ে? ওর সাথে কোনো দিন এসব নিয়ে আমার কথা হয়েছে নাকি? হবে কি করে? তোমার এই দিকে নজর ছিল নাকি? তুমি তো বাল আরিশারে নিয়ে পইড়াছিলা। নাইব ভাবছে নদীকে গ্রাম থেকে নিয়ে আসার পর দরকার ছাড়া ভালো করে ওর সাথে কখনো কথাও বলেনি। আবরার এই ফ্ল্যাট ছেড়ে চলে গেল। নদী আর নাইব তখন একা ছিল। নাইব সারাদিন অফিস করতো, নদী বাসায় একা থাকতো। নাইব কখনো ফোন করে ওর খোঁজ নেয়নি। বাসায় থাকলে কারণে অকারণে নদীকে ছোট করেছে। এখনও মনে আছে তার। আবরার সেদিন ওদের সাথে রাত খেতে এসেছিল। বাহ ভাবি, আপনার রান্নার হাতের প্রশংসা যত করা যায় ততই কম পড়বে। এত ভালো কিভাবে রাঁধেন? নদী হাসলো, বলল, তরকারিটা আর একটু দে ভাইয়া। না না ভাবি, আরও খেলে মরে যাব। আজ আর না, এখন থেকে মাঝে মাঝে আপনার রান্না খাবার জন্য চলে আসবো। আচ্ছা আসবেন। নাইব সেদিন মনে মনে বলেছিল, ওই এক রান্নার কাজেই পারে, আর কিছু পারে বলে তো মনে হয় না। নাইফের ধারণা বলছিল, নদী যেমন রান্না পারে তেমন সব কিছুই পারে।
গানও খুব ভালো পারে। নদী গান গাইতে পারে শুনে আবরার তাকে চেপে ধরল। না ভাবি, আজ একটা গান শোনাতেই হবে। আমাকে আপনি ভাইয়া বলেন না? তাহলে ভাইয়ার একটা কথা রাখবেন না? নাহিব নদীকে অপমান করার জন্য বলেছিল। আরে স্যার, তো কেন শুধু শুধু জোর করে দাম বাড়াচ্ছিস? দেখছিস না উনি এখন গান গাইবেন না? হয়তো ম্যাডামের গান গাওয়ার মুড নেই, যখন মুড হবে তখন শোনাবে। নদী কটমট করে শুধু নাইফের দিকে একবার তাকিয়েছিল। আবরার ধমক দিয়ে বলল, তুই চুপ থাক শালা। নিজে গান পারিস, অন্যকে খোঁচা দিস কেন আবার? স্বভাব ভালো কর, নইলে আমার হাতে মায়ের খাবে একদিন। নদী সেদিন গান গিয়েছিল, নাইফও মুগ্ধ হয়ে ওর গান শুনেছিল। আগের কথাগুলো মনে পড়তেই নাইফের বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। মেয়েটিকে সত্যি অনেক অবহেলা করেছে সে, কষ্ট দিয়েছে অনেক। এখন সে তার ভুল বুঝতে পেরেছে, আর কষ্ট দেবে না নদীকে। একবার নদীকে তার সাথে ফিরিয়ে আনতে পারলে আর যেতে দেবে না। পৃথিবীর সব সুখ নদীর হাতে এনে দেবে। ভুল করেছে সে, এই ভুল শুধরে নেবে। গাড়ি এসে রেল স্টেশনে থামলো। নাইব আবরার সাথে সাথে গাড়ি থেকে নেমে এলো। দুজন দুদিকে গিয়ে নদীকে খুঁজছে। কোথায় মেয়েটা? চলে গেছে? ওরা আজ থেকে অনেক দেরি করে ফেলেছে। আর দেখতে পাবে না সে মেয়েটাকে। নাইব কিছু ভাবতে পারছে না। বুকের ভিতরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। তার দোষেই সে নদীকে হারিয়েছে। হাঁটু গেড়ে নিচে বসে পড়ল নাইব। ঠিক তখনই আবরার ডাকলো, নাইব, আর এই শালা এদিকে আয়। আবরার কি নদীকে পেয়েছে? ঝট করে উঠে দাঁড়ালো সে। ছুটে গেল আবরারের কাছে। চোখের ইশারা করে আবরার নাইবকে সামনে দেখালো। একটা বেঞ্চে নদী বসে আছে। পায়ের পাশে তার ব্যাগটা অযত্নে পড়ে আছে। বাঁ হাত দিয়ে বারবার চোখ মুছছে সে। নাহিব আবরার দুজন কিছু না বলে কয়েক মুহূর্ত মেয়েটাকে দেখলো। আবরার নাহিবের পিঠে ধাক্কা দিয়ে বলল, যা শালা, বসে আছো। আবরার ওদের থেকে একটু দূরে দাঁড়িয়ে রইল। নাহিব এগিয়ে গিয়ে নদীর সামনে দাঁড়ালো। চোখ মুছতে মুছতে সামনে এসে দাঁড়ানো লোকটার দিকে মুখ তুলে চাইল নদী। ছোট একটা শ্বাস পেলে নাহিব বলল, অভিমান করে আমাকে ছেড়ে চলে যাচ্ছিলে? কথাটা শুনে শব্দ করে কেঁদে ফেলল নদী। এতক্ষণ চেপে রাখা কান্না আর চাপতে পারল না। হাত বাড়িয়ে দিল নাহিব। বলল, যাবেন আমার সাথে? তোমাকে ভালোবাসার আমাকে আর একটা সুযোগ দেবে না? কেঁদেই যাচ্ছে নদী। সে বিশ্বাস করতে পারছে না সত্যিকে লোকটা তার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছে, নাকি তার অবুঝ মন সব কল্পনা করে নিচ্ছে। কি যাবেন আমার সাথে? এবার আর নদী বসে থাকতে পারল না। উঠে দাঁড়িয়ে এক ঝটকায় নাইফের বুকে এসে পড়ল। নাইফ দুই হাতে তাকে জড়িয়ে নিল। এত দেরি করলে কেন আপনি? আপনি বুঝেন না আপনাকে ছেড়ে যেতে আমার কষ্ট হচ্ছিল? কেন আপনি আমার এত কষ্ট দেন? আমার মনের কথা কেন বুঝেন না? নদীর চোখ মুছে দিল নাইফ। অপরাধী কণ্ঠে বলল, তোমার বরটা যে একটা গাধা, তাই তো বুঝতে এত সময় নিয়ে নিল। তুমি কি তোমার গাধা বরটাকে ক্ষমা করতে পারবে না? আবরার দূর থেকে তাদের দেখছে আর হাসছে। ওদের দেখে মনীষের কথা মনে হয়ে গেল তার। বলল, আমি আসছি জান, তোমাকে নিতে আমি আসছি। দূর থেকে দেখলো নাইফ নদীকে কিস করছে। হই 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 করে উঠল আবরার। জোরে শীষ বাজিয়ে বলল, এটা তোর বউ লাগে গাদা? কপালে না অন্য কোথাও চুমো খা। নিজে নিজে বলল, গাদাটা ঠিকঠাক লিপ করতে পারে তো? ওরে তো আবার সব কিছু শিখাইয়া দিয়া লাগে। এরে নিয়ে আমার হয়েছে জ্বালা। আবরার এবার আর ওদের দিকে তাকালো না, উল্টো পথে হাঁটা ধরলো। ফোন বের করে নাহিবকে মেসেজ করলো, চুম্মাটা শেষ হইলে নদীরে নিয়ে সোজা কাজী অফিসে চলে যাস। আমি মনীষারে নিয়ে ওইখানেই থাকুম। আর শালা, পরের বার আমার থেকে শিখাই লইস কেমনে বরে চুম্মা দিতে হয়। তুই শালা হাম্মক কপালে চুমা দেস, কিছু পারস না। সমাপ্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।